ক্রুদ্ধ গর্জনে যেন চকিতে রেনো লাফিয়ে উঠলেন নিজের পায়ের উপর। ছুটে গিয়ে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন ডায়নাকে। না না, তুমি পড়তে পারবে না, চিৎকার করে উঠলেন রেনোর। এটা আমার লেখা। তারপর প্রায় বাচ্চা ছেলের মতো পাণ্ডুলিপিগুলি গুছিয়ে নিয়ে নিজের বগল দাবা করে ছুটলেন নিজের ঘরে। সজোরে ডায়নার হাতটায় যেখানে ধাক্কা দিয়েছিলেন রেনোর, সেখানটায় হাত বুলোতে বুলোতে কিছুক্ষণ দাঁড়ালো ডায়না। আপনি আমায় মারলেন, বলে ডায়না। আপনি কি লিখেছেন তা যদি পড়তেই না দেবেন, তাহলে টেবিলের ওপর এভাবে ফেলে রাখা আপনার উচিত হয়নি। নিশ্চয়ই না, বললেন রেনোর। এখান থেকে যখন উঠে গেছি তখন পর্যন্ত আমি জানি এ বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। আমার ধাক্কায় যদি আঘাত পেয়ে থাকো তার জন্য দুঃখিত। আপনার ধাক্কাটা খুব লেগেছে। আহত হাতে হাত বুলোতে বুলোতে মেয়েটি রাখে কৌতূহলী প্রশ্ন। এটাই কি আপনার নতুন উপন্যাস? না, মিথ্যে কথা বললেন রেনোর। তাহলে এর নাম ভৌতিক মহল রেখেছেন কেন? জানতে চাইল ডায়না। নামটা দেখেই মনে হচ্ছে এইরকমই একটা বাড়ির কাহিনী লিখেছেন, তাই না? সেই রকমই তো মনে হয়। কোন বাড়ি? এই বাড়িটা নাকি? না, বেশ জোরের সঙ্গেই বলে ওঠেন রেনোর। এই বাড়িকে নিয়ে গল্প লেখার কি প্রয়োজন আছে আমার? কারণ এই বাড়িতেই গল্প আছে, জবাবে বলল মেয়েটি। তবে তা লিখতে গেলে কলমকে লাল রক্তে ডুবিয়ে নিতে হবে। আচ্ছা চলি, গুড নাইট। এবার ঘর ছেড়েই চলে গেল ডায়না। নির্বাক দৃষ্টি মেলে রেনোর তাকিয়ে রইলেন তার গমন পথের দিকে। এখনো কাঁপছে তার শরীর। বগল থেকে পাণ্ডুলিপিটা নিয়ে রাখলেন টেবিলের ওপর, বসে পড়লেন চেয়ারে। মনে মনে ভাবলেন, কি একটা সাংঘাতিক রাত, যেন একটা দুঃস্বপ্ন। তিনি শেষ পর্যন্ত মেয়েটার আয়ত্তের মধ্যে চলে গেলেন। এখন পরিষ্কার তার কাছে হান্নার ব্ল্যাকমেইল ডায়নার অজানা নয়। তার মৃত্যু সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে ডায়নার মনে। তা নইলে বারবার ওই ভুল বালতির কথা বলতো না সে। এখন শুধু তদন্তে আসার অপেক্ষা। মেয়েটি যদি সবকিছু বলে দেয়, গ্রেফতার হওয়া থেকে কি নিজেকে বাঁচাতে পারবেন রেনোর? যদিও প্রতিশ্রুতি দিয়েছে মেয়েটি সে কিছুই বলবে না পুলিশকে। মায়ের মৃত্যুতে সে খুশি হয়েছে। এ কি অদ্ভুত মেয়ে। চেয়ার ছেড়ে উঠে পড়লেন রেনোর। হাতে তুলে নিলেন পাণ্ডুলিপিটা। আলো নিভিয়ে উঠে এলেন শোবার ঘরে। সেলফে যত্ন করে চাবি দিয়ে রাখলেন। তারপর শরীরটা এলিয়ে দিলেন বিছানায়। সারা দিনের ধকল, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন গভীর ঘুমে। সকালে ডায়না চা এনে ডাকতেই ঘুম ভাঙল তার। আজ সকালেই তদন্ত হবে। আবার যেন একটু চঞ্চল হয়ে উঠলেন তিনি। ভাবলেন ভালোই ভালো ঝামেলাটা মিটে গেলে হয়। অস্বস্তি একটা থেকেই গেল মনে। ঠিক সেই সময় কে জানে মেয়েটি আবার কি বলে বসবে। আচ্ছা, হান্না মুফাতের সঙ্গে ওর আসল পরিচয়টাও কি সেই সময় গোপন করে যাবে? বেলা 11টায় জেরার কাজ শুরু হলো। প্রথম সাক্ষী রেনোর নিজে। ডাক পড়তেই হাজির হলেন তিনি করোনারের সামনে। তিনি বললেন, প্রায় 9:30টায় হান্নাকে তিনি জানলা সাফ করতে বলেছিলেন। তারপর ডাইনিং রুমে এসে লেখায় মন দিয়েছিলেন। লিখছিলেন এক মনে। হঠাৎ এলেন কর্নেল ব্ল্যাকনি আর তার মেয়ে। তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় গায়ের একটা ছেলের চিৎকার চেঁচামেচিতে তিনি জানতে পারলেন হান্না মুফাত ওপরের জানলা থেকে নিচে পড়ে গেছে। তার সাথে কর্নেল ব্ল্যাকনিও ছুটে গিয়েছিলেন। চাতালে গিয়ে দেখেন ঠিক তাই। ওপরের জানলা খোলা, ঠিক তারই নিচে হান্না মরে পড়ে আছে। দ্বিতীয় সাক্ষী ডায়নার ডাক পড়ল। যতই সে এগিয়ে আসতে লাগলো, রেনোরের বুকে ততই যেন হাতুড়ি পেটার শব্দ দিম দিম করতে লাগলো। কি বলবে সে? দেখলাম দুর্ঘটনার সময় আপনি বাড়িতে ছিলেন না, বললেন করোনার। না, আমি ফায়ারফিল্ডে অন্য একটা জরুরি কাজে গিয়েছিলাম।
যখন যাই পিসি তখন সাফ করার জন্য জল টল নিয়ে ওপর তলায় যাওয়ার তোড়জোড় করছিল। ওটা দেখে আমি বেরিয়ে গিয়েছিলাম। শুনে অবাক দৃষ্টিতে রেনোর তাকালেন মেয়েটির দিকে। এ কি বলল? হান্নার মৃত্যুর সম্বন্ধে ওর মনে যে সন্দেহ হয়ে থাকুক, এরকম জবানবন্দি দিলে তো রায় তার পক্ষেই আসবে। হান্না জানালা ধোয়ার জল টল নিয়ে উঠছিল। এমন ডাহা মিথ্যা কথাটা ডায়না বলল কেন? রেনোর তো জানেন আসলে তা নয়। আর একটা কথা জিজ্ঞেস করার আছে, করোনার বললেন ডায়নাকে। আচ্ছা, এটা যে নিছক দুর্ঘটনা, এই বিষয়ে কি আপনি নিশ্চিত? কোনোদিন কি কোনো কারণে আপনার পিসির মুখে আত্মহত্যা করার কোনো কথা শুনেছিলেন? বা এমন কিছু কি হয়েছিল যাতে আপনার পিসি বাধ্য হয়েছিলেন তার নিজের জীবনটা এভাবে শেষ করে দিতে? না, সেরকম কোনো ব্যাপারই আমার জানা নেই। বেশ জোর দিয়ে বলল ডায়না। মরার ইচ্ছে পিসির মনে কখনোই জাগেনি। আজকাল প্রায় বলতো। মাঝে মধ্যে তার মাথাটা যেন কেমন ঘুরে ওঠে। আমার মনে হয় জানলায় বসে কাজ করার সময় মাথাটা হঠাৎ ঘুরে উঠেছিল, তাই আর নিজেকে সামলাতে পারেননি। এ নিয়ে ডাক্তার দেখাননি? জানতে চাইলেন করোনার। না, দেখায়নি। বললে বলতো ওইসব কিছু না, ডাক্তার দেখানো ওষুধ খাওয়া ওসব একেবারেই পছন্দ করতেন না তিনি। করোনার কয়েক মিনিট নথিপত্রে চোখ বুলিয়ে নিলেন, তারপর বললেন, ধন্যবাদ, যথেষ্ট ধন্যবাদ। চলে গেল ডায়না। একবারও ফিরে তাকালো না রেনোরের দিকে। রেনোর ভাবলেন, নিজের ওপর কি সংযম মেয়েটার। এরপর করোনারের রায় কি হতে পারে তা কারোই অজানা নয়। আরও কয়েকজন সাক্ষীর জবানবন্দি নেয়ার পর করোনার সেই রায় দিলেন। মনে মনে রেনোর যা ভেবেছিলেন, হান্না মুফাত দুর্ঘটনাতেই মারা গেছে গৃহস্থলী কাজ করতে গিয়ে। ডায়নাকে কিছুটা সহানুভূতি জানিয়ে চলে গেলেন করোনার। তদন্তের ব্যাপারে হলারটন হল থেকে এসেছেন কর্নেল ব্ল্যাকনি। তার মেয়ে এডিথ তাকে পৌঁছে দিয়ে গেছে, আবার এসে নিয়ে যাবে। করোনার, পুলিশ, ডক্টর ম্যাকটাভিস সবাই চলে যেতে রেনো ডাকলেন কর্নেলকে। আপনার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ, বেশ তো, বলুন। আপনি সক্রেস ব্যাংকের বব ফরগাসকে চেনেন? আপনারই তো আবার বাসিন্দা, তাই না? হ্যাঁ, সম্মতি জানান কর্নেল। তা কি হয়েছে? আমায় কাল মেরেছে, বললেন রেনো। আমারই বাড়িতে এসে আমাকে মেরে ফেলে দিয়ে গেছে। শুনে কর্নেল বিস্মিত আর হতবাক হয়ে গেলেন। আপনাকে মেরে ফেলে দিয়ে গেছে? কি বলছেন? কেন? যেহেতু আমি তাকে আমার বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, তাই, বললেন রেনোর। এখন আর কোনো উদ্বেগ নেই, কোনো দুশ্চিন্তাও নেই। ঝরঝরে হয়ে গেছে রেনোরের মন। বব ফরগাসের ওপর প্রতিশোধ নেয়ার স্পৃহাটা প্রবল হয়ে উঠল তার মাথার মধ্যে। নতুন কোনো কিছু নিজে থেকে তিনি করতেই চাচ্ছেন না। গত রাতে তার পাণ্ডুলিপিতেই লেখা হয়ে গেছে কি করতে হবে তাকে। ক্রেলিংসের নায়ক ক্লড রডসন যা করেছেন, তিনি শুধু তাকেই অনুসরণ করে চলেছেন মাত্র। কি? আপনি তাকে বেরিয়ে যেতে বললেন বলে সে আপনাকে মেরে বসলো? আশ্চর্য! রেগে আগুন হয়ে উঠলেন কর্নেল। এরকম তো আমি কখনো শুনিনি, বিশ্বাসই করা যায় না। নেশা টেশা করেছিল নাকি সে? না না, একদম স্বাভাবিক ছিল, বললেন রেনোর। খুব শান্ত ছিল। তবে আসল ব্যাপারটা বলি আপনাকে, ডায়নাকে বব ভালোবাসে, ওতে আমার কিছু বলার নেই। জুটি মানাবেও ভালো। আমার আপত্তি শুধু ওই বাড়িতে ওর যাওয়া আসা। বুঝতে পারছি পিছনে পিছনে হান্না মুফাতের মদত না থাকলে এটা হতো না। আমার বাড়িটা যেন আমার নয়, ওরই। আমি আসার আগ পর্যন্ত ওই ব্যবহার করছিল বোধহয়। আমি আসার পর থেকেই দেখছি প্রত্যেক রাতেই আসে। তা আসুক, এসে রান্নাঘরে ওদের কাছে থাকুক, আমার কিছু বলার ছিল না। যখন দেখলাম ছোকরা আমার বাথরুম পর্যন্ত ব্যবহার করছে, তখন মনে হলো আপত্তি জানানো উচিত। আমি সেই আপত্তিই জানিয়েছিলাম। সে কি? আপনি বলছেন আপনি তাকে আপনার বাথরুম ব্যবহার করতে দেখেছেন? বিস্মিত হলেন কর্নেল। হ্যাঁ,
গত রাতেও দেখেছি, প্রত্যুত্তরে বললেন রেনো। দেখলাম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। জিজ্ঞেস করলাম, কোথায় ছিলে? বলে বাথরুমে ছিল। আমি বললাম, এতটা বাড়াবাড়ি আমি পছন্দ করি না। উত্তরে আমাকে বলল, আমি নাকি একটা গোমরা মুখ লম্পট। অবাক হলাম ওর এই অশ্লীল মন্তব্য শুনে। ওকে বললাম বাড়ি থেকে বেরিয়ে যেতে, আর যেন কোনোদিন এ বাড়িতে না ঢোকে। তখন বলল, এ বাড়িতে যদি সে ঢুকতে না পায় তাহলে ডায়নার সঙ্গে দেখা করবে কি করে? আমি বললাম, তা আমি কি জানি? প্রত্যুত্তরে আমাকে বলল জানেন? বলল, আমার নাকি মেয়েটার দিকে নজর পড়েছে। শুনে তো মশাই আমার সব রক্ত মাথায় উঠে গেল। বললাম যদি এক্ষুনি বেরিয়ে না যায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ব্যাস, বলার সঙ্গে সঙ্গে এক ঘুষিতে আমাকে একেবারে চুল্লির কাছে ফেলে দিল। স্কাউন্ডার! রাগে গড়গড় করে উঠলেন রেনোর। আমি জানি রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না, এও জানি মাঝে মধ্যে নেশাও করে, কিন্তু এরকম আচরণ করার কথা তো আগে কখনো শুনিনি। আপনি ঠিক তো যে ও তখন নেশা করেনি? একটু ইতস্তত করলেন রেনোর। দেখে তো আমার তখন তাই মনে হলো। নেশার চেয়ে দেখলাম ওর মনে ঈর্ষাটাই দারুণ। বুঝতে পারলাম না কেন। মেয়েটা আমার চাকরানি, এর বেশি কিছু তো নয়। ঠিক 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 কথাই বলেছেন। ঈর্ষা ভদ্রলোকের ভদ্রতাই ভুলিয়ে দেয়, নেশার চেয়েও মারাত্মক। ফরগাসের মতো ছোকরার পক্ষে এটা তো খুবই স্বাভাবিক। যাকগে, এখন কি করতে চান বলুন? পুলিশে দেবেন? না না, তা আমি স্বপ্নেও ভাবিনি। আপনাকে বললাম, কারণ আপনার মহলেরই অধিবাসী, আপনারই ভাড়াটি আসে। আপনি ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলুন যেন এখানে না আসে, অশান্তি না করে। তাড়াতাড়ি বাধা দিলেন রেনোর। নিশ্চয়, এ তো খুব ভালো কথা, অবশ্যই বলবো আমি। আর আমার কাছে এসে যেন ক্ষমা চেয়ে যায়। অবশ্যই, প্রতিশ্রুতি দিলেন কর্নেল। রেনোরের কানে এসে বাজলো একটা গাড়ি আসার শব্দ। অনুমান করে নিলেন নিশ্চয়ই এডিথ এসেছে গাড়ি নিয়ে বাবাকে নিয়ে যেতে। পরিকল্পনা মতো কাজ করতে হবে। মনে মনে সব ভেজে ঠিক করে নিলেন রেনোর। ফরগাসের কাছ থেকে লিখিত কোনো কিছুর দরকার নেই, বললেন রেনো। মুখেই যথেষ্ট। আমার বাড়িতে এসে ক্ষমা চেয়ে যাক তাও চাই না। বোধহয় আমরা দুজন একসঙ্গে ওর কাছে গেলেই ভালো হবে, কি বলেন? সক্রেস ব্যাংকে এখন যেতে কি আপনার কোনো অসুবিধা হবে? না, কিসের অসুবিধে? এ তো ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। লোহা গরম থাকতে থাকতেই তাকে আঘাত হানাই ভালো, বলে ঘড়ির দিকে তাকালেন কর্নেল। তারপর বললেন, এখন বেরোলে ঠিক ওর খাবার সময় ওকে ধরতে পারবো। গাড়ি নিয়ে ইতিমধ্যে এডিথ চলে এসেছে। মেয়েটির দিকে তাকিয়ে কর্নেল বললেন, এডিথ, মিস্টার রেনোর আর আমাকে একবার সক্রেস ব্যাংকে ফরগাসের কাছে নিয়ে যেতে পারো? ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয়ই নিয়ে যাব। রেনোরের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল এডিথ। সেই টুইডে পোশাকটা পরনে এডিথের, দেখতে বেশ ভালো দেখাচ্ছে। সকলে উঠে বসলো গাড়িতে। ছুটতে শুরু করলো গাড়ি। রেনোর আর তার বাবাকে নিয়ে এডিথের গাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে গেল সক্রেস ব্যাংকে। ব্রুম ম্যানর থেকে 2.5 মাইল পথ। গাড়ি দাঁড়ালো একটা খামার বাড়ির সামনে। নামতে নামতে কর্নেল বললেন, বেশি দেরি হবে না এডিথ, একটু দাঁড়াও। বাড়িতে পা দিতেই সামনে দরজা। বেল বাজালেন কর্নেল। পেছনে রেনোর, সজাগ দৃষ্টি তার। দরজা খুলে মুখ বাড়ালো প্রায় 14-15 বছরের একটি মেয়ে, লাজুক মুখ। সামনের দুজনকে দেখে আরো যেন কুকড়ে গেল। এই যে অ্যানি, দাদা আছে? পেটে খাটো কর্নেলের গম্ভীর গলা। হ্যাঁ স্যার, খাচ্ছে। বলো গিয়ে আমি এসেছি। লাজুক অ্যানি তখনই দৌড়ে গিয়ে ডেকে দিল দাদাকে। মিনিট পরেই দরজা বরাবর বারান্দার পথে দেখা গেল ফরগাসকে আসতে। আটসাট পোশাক, পায়ের বুটে এক গাদা কাদা। পিছনের রেনোরকে দেখেই চোখ মুখ তার কঠিন হয়ে উঠল, ভুরু কুচকে গেল। কর্নেল ব্ল্যাকনেট তার নজর এড়ালো না। তোমার সঙ্গে কথা আছে ফরগাস, সরাসরি বললেন কর্নেল। বলুন। কর্নেলের সঙ্গে কথা বলতে গেলে ফরগাস সবসময় তাকে সম্মানসূচকভাবে স্যার বলতো। এই মুহূর্তে সে আর তা বলল না।
এখানে নয়, ভেতরে। আমি যখন কথা বলতে এসেছি, তুমি নিশ্চয়ই আমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে কথা বলবে না? একটু ইতস্তত করলো ফরগাস, তারপর যেন অনিচ্ছা সত্ত্বেও ওদের নিয়ে গিয়ে বসালো বসার ঘরে। খোলা জানলা দিয়ে বাইরেটা দেখা যায় বেশ খানিকটা। ফরগাস আর কর্নেলকে অনুসরণ করতে করতে ঘুরে ঘুরে দেখতে লাগলো রেনোরের চোখ। ঘরখানা দেখেই মনে হলো রেনোরের যে কাজের পরে সন্ধ্যা এখানে বেশ আসর বসে। আগুনের অপেক্ষায় চুল্লি, কয়েকটা ম্যাগাজিন, দু একটা খবরের কাগজ পড়ে আছে ঘোড়ামুখো একটা সোফার এখানে ওখানে। সবচেয়ে রেনোরের যা নজরে পড়ল তা হলো একটা ছিপ, একজোড়া সারস জাতের পাখি, দোনালা একটা বন্দুক ঘরের কোণে টাঙানো, নিচে ছোট্ট একটা সেলফ, তাতে কয়েকটা বই আর একটা চৌকো কার্ডবোর্ডের বাক্স। খুঁটিয়ে খুঁটিয়ে ইতিমধ্যে রেনো সবই দেখে নিলেন। এখন শোনো ফরগাস, কোনো ভূমিকা না করেই বললেন কর্নেল। আমি বুঝতে পারছি গতকালকে রাতে তুমি যে মিস্টার রেনোরকে ঘুষি মেরে ফেলে দিয়ে এসেছো তা ভুলে গেছো। হ্যাঁ, মেরেছি, ঠিক করেছি, বলে উঠল ফরগাস। ভুলিনি, আমি ভুলবো কেন? ওর যা প্রাপ্য ছিল তাই পেয়েছে। থামো, ধমকে উঠলেন কর্নেল। আমার সঙ্গে কথা বলছো, ভুলে যেও না। মিস্টার রেনোর এখানে নতুন এসেছেন, আমাদের প্রতিবেশী, উনি আমাদের বন্ধু। তুমি বা তোমার মতো কারো কাছে উনি অপদস্থ হবেন এটা আমি চাই না। তোমার ভাগ্য ভালো যে এর জন্য উনি পুলিশকে নালিশ করেননি। যাই হোক, আমি এখানে এসেছি তোমাকে সাবধান করে দিতে। তুমি এরপর ওই ব্রুম ম্যানরে আর যেতে পারবে না। আর আমি চাই তুমি যা করেছো তার জন্য মিস্টার রেনোরের কাছে ক্ষমা চেয়ে নেবে। কি বললেন? ক্ষমা? রাগে ঘোত ঘোত করে উঠল ফরগাস। আমি কি ওকে ঝুটমুট মেরেছি? ও কি আপনাকে তাই বলেছে? হ্যাঁ, ঠিক তাই। তেমনি ভাবে বললেন কর্নেল। ওর বাড়ি, তুমি যখন তখন ওর বাড়ির সবকিছু ব্যবহার করবে, এত বড় অধ্যত তোমার? তোমাকে বেরিয়ে যেতে বলে মিস্টার রেনোর কি অপরাধ করেছেন? ঠিক করেছে? আমার ভাবি স্ত্রীর গায়ে হাত তুললো, ঠিক করেছে? তাকে একা পেয়ে তার গায়ে হাত তুলবে, সে সাহায্যের জন্য চেঁচাবে, আর আমি সেখানে বসে চুপ করে থাকবো? বাহ! বলতে বলতে কঠিন হয়ে ওঠে আবার ফরগাসের মুখ, হাত হয়ে যায় মুষ্টিবদ্ধ। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই না? বেশ করেছি, মেরেছি, আবার মারবো। যদিও আমার ভাবি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, ওকে আমি আবার মারবো। না, কথা বাড়িয়ে লাভ নেই, কাজ ঝাঁকিয়ে বললেন রেনোর। আগে বলিনি আপনাকে ও একটা পাগল? ওকে বরং সাবধান করে দিন। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ যদি বারবার আনে তাহলে আমি বাধ্য হব আদালতের আশ্রয় নিতে। চলুন, এখন আমরা চলে যাই। কি সব বলছো ফরগাস? চোখ মুখ রাগে লাল হয়ে উঠল কর্নেলের। দেখছি রেনোরি ঠিক বলছেন, পাগল একটা। না, আমি পাগল নই, গড়গড় করে উঠল ফরগাস। যা বলছি তার এক বর্ণ মিথ্যে নয়। মুখ ফিরিয়ে তখন বাইরে বেরিয়ে আসার জন্য পা বাড়িয়েছেন রেনোর। ফরগাস যেন হাওয়ায় উড়ে এসে শক্ত করে ধরল রেনোরের হাত। প্রবল ঝাঁকুনি দিয়ে গর্জে উঠল সে। সত্যি কথা বল শয়তান, নইলে ঘাড় মুচড়ে একেবারে শেষ করে দেব। থামো, হুঙ্কার ছাড়লেন কর্নেল। রাগে কান মাথা তার ঝাঝা করে উঠল। মিস্টার রেনোরের কাছ থেকে হাত নামাও, হাত নামাও বলছি। আর শোনো, এখানে তোমার থাকা চলবে না, যত তাড়াতাড়ি পারো এখান থেকে বিদায় হও তোমরা। হাত নামিয়ে নিল ফরগাস। ছিকমিক করে উঠল তার চোখ দুটো। হ্যাঁ, চলেই যাব, চেঁচিয়ে বলল সে। এখানে আর থাকবো না, বললেও থাকবো না। দেখতেই পাচ্ছি দুজন এখন এক হয়ে গেছেন। কিছু মনে করবেন না, একদিন এর প্রতিফলন দেখতে হবে আপনাকে। বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান। রেনোর ছাড়া পেয়ে আগেই বেরিয়ে এসেছিলেন। রাগে গড়গড় করতে করতে এবার কর্নেলও বেরিয়ে এলেন। এগিয়ে চললেন গাড়ির দিকে। শুয়োর, শুয়োর একটা, বুনো শুয়োর। আমার মনে হয় ওর মাথায় নিশ্চয় গোলমাল আছে, মন্তব্য করলেন রেনোর। গাড়ির কাছে পৌঁছাতেই প্রশ্ন করে এডিথ, কি হচ্ছিল ওখানে? যেন একটা দাঙ্গা। ফরগাসই যেন বড় বেশি চেঁচামেচি করছিল। হ্যাঁ,
বললেন কর্নেল। আমার খামার বাড়ি ছেড়ে চলে যেতে বলে এলাম ওকে। চলো বাড়ি ফেরা যাক। মিস্টার রেনর, দুপুরে আমাদের ওখানেই খাবেন। অশেষ ধন্যবাদ, মাফ করবেন, আজ দুপুরে আপনাকে সঙ্গ দিতে পারছি না। চলন্ত গাড়িতে বললেন রেনর। জরুরি কিছু কেনাকাটা করার আছে, বিকেলে নিউ ক্যাসেলে যেতে হবে। সে তো বিকেলে, বললেন কর্নেল। দুপুরে আহার আদি সেরে নিন, বিকেলে এডিথি আপনাকে গাড়ি করে নিয়ে যাবে ক্ষণ। তাই হলো। গাড়ির আসনের পেছনে এলিয়ে বসলেন রেনর। মুচকি হাসলেন। না, এক চুলো এদিক ওদিক হয়নি। তার উপন্যাসের নায়ক ক্লড রডসনের পরিকল্পনা মাফিকই ঠিক কাজ করে চলেছেন তিনি। তার পরিকল্পনার প্রথম ধাপ ছিল বর্বর বব ফরগাসকে ওর ডেরা থেকে তাড়ানো। তার ব্যবস্থা হয়ে গেল। পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আজ বিকেলে নিউ ক্যাসেলে, আর শেষটা আজ রাতেই হবে। এই প্রথম মিস্টার রেনর এলেন হলারটন হলে। বেশ মনোরম পরিবেশ, দুপাশে সারিবদ্ধ গাছ, নুড়ি পাথর বিছানো চওড়া পথ, বাহারি লতাপাতায় সাজানো তরমুজ রং ইটের বাড়ি। বিশাল কর্নেল ব্ল্যাকনের হলারটন হল। বেশ বড়, ঘরোয়া ঘরোয়া শান্ত পরিবেশ। রেননের মনে হলো তার পাথুরে ব্রুম ম্যানর থেকে অনেক অনেক পার্থক্য এই মহলে। গাড়ি এসে দাঁড়ালো দেউরির সামনে। নামলেন গাড়ি থেকে, ঢুকলেন বাড়ির ভেতরে। বাড়িটা দেখে নিজের খুশি খুশি ভাব এমনভাবে প্রকাশ করলেন রেনর যে কর্নেল সঙ্গে সঙ্গেই তাকে অন্দরমহল থেকে বাহির মহল সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে মহলটা দেখার মধ্যে রেনরের যে একটা উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে, স্বপ্নেও তা চিন্তাও করতে পারবে না কর্নেল। প্রায় 100 বছর ধরে পুরুষানুক্রমে বাস করছেন কর্নেল এই মহলে। অতিথিকে সব দেখানোর মধ্যেই তাই মনে মনে বেশ তৃপ্তি অনুভব করলেন তিনি। রেনরের উদ্দেশ্য ছিল কিন্তু অন্য। বব ফরকাসের উপর প্রতিশোধ নেয়ার জন্য যে খসড়া পরিকল্পনা করেছিল তার নায়ক রডসন, তারই জন্য তার সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটা প্রয়োজন ছিল। অকৃতদার কর্নেল, মেয়ে ছাড়া তার আর কেউ নেই। খাবার যা এলো যেমনই ভালো তেমনই অঢেল, কিন্তু ঠিক ভালো লাগলো না রেনরের। খামার বাড়ির উত্তেজনা আর নেই। তার জায়গায় একটা ভয় ভয় ভাব রেনরের মনে উকি দিতে শুরু করেছে। ব্রুম ম্যানর থেকে বেরিয়ে নির্জন প্রান্তরে বেড়াতে বেরিয়ে যে ভয় ভয় লাগছিল, ঠিক সেই রকম। ভাবতে অবাক লাগে রেনরের। ওই মহল থেকে বাইরে বের হলেই মনে একটা অদ্ভুত ভয় জাগে। যা কিছু অপকর্ম তিনি করেছেন তার জন্য আতঙ্কিত বোধ করেন, অথচ মহলের ভেতরে থাকলে কিছুই অনুভব করেন না। বেশ স্বস্তি লাগে। আবার অনুভব করলেন রেনর সেই নিস্তব্ধ মহল কি রহস্যজনকভাবে তার মনের ওপর প্রভাব বিস্তার করে চলেছে। রেনর আপ্রাণ চেষ্টা করতে থাকলেন মন থেকে দুশ্চিন্তা দূর করে দিতে। তার অন্যমনস্কতায় এদের কাউকেই কোনো কিছু বুঝতে দিলে চলবে না। নিজে তিনি ভালোই বাকপটু, তাই কথাবার্তার মধ্যেই চেষ্টা করতে লাগলেন নিজেকে পরিচ্ছন্ন রাখতে। খাওয়া মিটে গেলে এডিথি গাড়ি বের করে রেনরকে নিয়ে গেল নিউ ক্যাসেলে। ভিতরে ভিতরে অশান্তিতে ক্ষতবিক্ষত হলেও বাইরে তিনি কাউকে কিছু বুঝতে দিলেন না। গ্রেট নর্থ রোড ধরে গাড়ি চলেছে নিউ ক্যাসেলের দিকে। এডিথের সঙ্গে সমানে বকবক করে গেলেন রেনর। যেন মেয়েটি ঘূর্ণাক্ষরেও টের না পায় তার মনের মধ্যে কি ঝড় বয়ে চলেছে। টাইন সাইডের ধূসর শহরে পৌঁছে রেনর কিছুক্ষণের জন্য সরে গেলেন এডিথের কাছ থেকে। বলে গেলেন তাকে একবার তার পিসির আইনজ্ঞ গ্রিমস অ্যান্ড গ্রিমেটের সঙ্গে দেখা করতে হবে, দরকার আছে, ঘণ্টাখানেক লাগবে। এডিথ যেন নর্থম্বারল্যান্ডের রোডে স্টোনউইক্সের চায়ের দোকানে অপেক্ষা করে। রেনর কিন্তু ওদিকে পাও বাড়ালেন না, বরং খুঁজতে বেরোলেন কোথায় ভালো পোশাকের দোকান আছে। অনেক খোঁজার পর গ্রেনার স্ট্রিটে দেখতে পেলেন একটা বড় ভালো দোকান। ভেতরে ঢুকলেন, কিছু কেনাকাটা করলেন। সময় লেগে গেল প্রায় 1 ঘন্টার উপর। এলডেন স্কোয়ারে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এডিথ। রেনর একটা প্যাকেট এনে তুললেন গাড়িতে। এলেন স্টোনউইক্সের চায়ের দোকানে। মনে তার তখনও সেই ভয় আর অবসাদ। চায়ের দোকানের দিকে যেতে যেতে কেবলই তার মনে হতে লাগলো
তিনি একজন অসামাজিক আর খুনি। এভাবে সভ্য সমাজে মেশার কোনো অধিকার তার নেই। সবসময় একটা সুদ যেন বিঁধে চলেছে তার বুকে। নিজেকে তিনি বারবার বোঝাতে লাগলেন, যা কিনেছেন তা তো তার নিজের ব্যবহারের জন্য নয়। বব ফরকাসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তা কিনতে বাধ্য হয়েছেন। এটা তো তার উপন্যাসের নায়ক ক্লড রডসনের পরিকল্পনার একটা অংশ। তিনি কি করবেন? দোকান থেকে বেরিয়ে প্রায় 2 ঘন্টা লাগলো। এডিথের গাড়ি এসে দাঁড়ালো ব্লু ম্যানরের সামনে। প্যাকেট নিয়ে গাড়ি থেকে নামলেন রেনর। অশেষ ধন্যবাদ, এডিথকে বললেন রেনর। বিকেলটা ভারী সুন্দর কাটলো। এখন হলাটন হল আমার জানা হয়ে গেল। যদি পারি আবার একদিন যাব। নিশ্চয়ই আসবেন, বন্ধুর মতো হেসে বলল এডিথ। যখনই মন চাইবে চলে আসবেন, খুব ভালো লাগবে। গাড়ি নিয়ে চলে গেল এডিথ। নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন রেনর। রাস্তার বাঁকে মিলিয়ে গেল গাড়ির পিছনের লাল আলোটা। মনে মনে বললেন রেনর, হ্যাঁ, হলারটন হলে অবশ্যই তিনি যাবেন। আর যাবেন আজ রাতেই। কেন যাবেন তা কর্নেল আর এডিথ স্বপ্নেও ভাবতে পারবে না। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে রেনর, মাথায় চিন্তার তরঙ্গ। অপরাধের তালিকায় আরও একটি অপরাধ যুক্ত হতে চলেছে। আগের দুটোর তুলনায় এটা আরও মারাত্মক, আরও সাংঘাতিক, আরও জঘন্য। মনে মনে একবার কেঁপে উঠলেন রেনর। আচ্ছা, কোনো রকমে কি জঘন্য কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা যায় না? যায়, নিশ্চয়ই যায়। না, এমন কাজ তিনি কিছুতেই করতে পারবেন না। এইভাবে আসলে চলে না। বুঝতে পারলেন বন্ধ দরজা খুলে গেল। বাতির হলুদ আলো এসে পড়ল বাইরে। দরজা এসে দাঁড়ালো ডায়না। গাড়ির শব্দ পেলাম, বলল ডায়না। ভাবলাম নিশ্চয়ই আপনিই এলেন। কোনো কথা না বলে রেনো ঢুকে গেলেন বাড়ির ভিতরে। দরজা বন্ধ করে দিল ডায়না। সোজা শোবার ঘরে গিয়ে প্যাকেটটা ওয়ার্ড্রোবে রেখে চাবি দিয়ে চাবিটা পকেটে পুরে নিলেন। ভালোভাবে হাত মুখ ধুয়ে নেমে এলেন ডাইনিং রুমে। তুলে নিলেন এক পাত্র মদ। মদ খাওয়াটা এখন যেন তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখন মনের ভেতরে বাইরের সেই ভয় ভয় ভাব অবসাদ বিন্দু মাত্র নেই। সত্যি অবাক লাগে রেনোরের। বাড়ির বাইরে বের হলেই একটা ভয় আতঙ্ক যেন পেছনে পেছনে দারুণ হানা দিয়ে ফেরে। আর বাড়িতে যখন ঢোকে তখনই কেমন শান্ত নিরালা ঘরটিতে বসে থাকেন নীরবে। সব দুশ্চিন্তা কোথায় যেন উধাও হয়ে যায়। মনে হয় একটা সহৃদয় হাতের স্পর্শ যেন তার সমস্ত আশঙ্কা মুহূর্তেই নির্মূল করে দেয়। হ্যাঁ, এই ঘরটার মধ্যে কি যেন একটা জাদু আছে। ঘরের বাতাসে যেন সহানুভূতির উত্তাপ, যেন বড় আপন, নিঃসংকোচ, নির্ভয় ঘর। কেন তিনি এই ঘর ছেড়ে বাইরে যান না? রেনোরের মনে যেন গুনগুন করে ওঠে। বাইরে যাওয়ার সত্যিই কি কোনো প্রয়োজন আছে? যেখানে বসে থাকলেই এত শান্তি, এত মানসিক প্রশান্তি। রেনোরের মনে এক আজব চিন্তার চকিতে খেলে গেল। এই ঘরটা ছেড়ে বাইরে বের হওয়ার জন্য কি ঘর এইভাবে হিংসুক প্রতিশোধ নেয়? নিজের মনে একবার হাসলেন রেনোর। এসব আবার কি ভাবনা? তবে ব্যাপারটা যে প্রায় সত্যি তা তো অস্বীকার করার নেই। এখন অনেক সংযত রেনোর। ধীরে ধীরে আবার মনে তার জেগে ওঠে সেই অরণ্যক ভাব। আর কয়েক ঘন্টা, তারপর বব ফরকাস। মিনিট কয়েক পর ডায়না এলো। সকাল 11টায় আন্ত্যেষ্টিও হবে, বলল ডায়না। আপনি আসবেন? একটু ইতস্তত করলেন রেনোর। আদৌ ইচ্ছা ছিল না হান্না মোফাতের আন্ত্যেষ্টিতে যোগ দেয়ার, কিন্তু না গিয়ে উপায় নেই, কথা উঠবে। যদিও এখন তিনি ওসব আর গ্রাহ্যই করেন না, তবু আজে বাজে মন্তব্য এড়িয়ে চলাই ভালো। হ্যাঁ, আসবো, বললেন রেনোর। শোক জানাবার মতো আমরা দুজনেই আছি, বলল ডায়না। মায়ের সঙ্গে গায়ের তেমন সুবাদ নেই। মিশতেন না তো কারোর সঙ্গে, বলল মেয়েটি। তবে দেখার জন্য অনেকেই জুটবে। চলে গেল সে। অবাক চোখ মেলে রেনোর চুল্লির জ্বলন্ত কয়লার দিকে তাকিয়ে রাতের পরিকল্পনায় ডুবে গেলেন। মাঝরাত। সজাগ হয়ে উঠলেন রেনোর। ডায়না নিশ্চয়ই এই সময় তার বিছানায়। চেয়ার ছেড়ে উঠে তাক থেকে বেশ এক পাত্র মদ নিয়ে গলায় ঢেলে দিলেন তিনি। মনে মনে বললেন,
কবজির জন্য একটা পট্টি দরকার। বাতিটা নিভিয়ে পায়ে পায়ে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। অন্ধকার, পেছনের দরজায় চাবি, চাবিও ভেতরে। যাক, ডায়না তাহলে শোবার ঘরেই আছে। নিশ্চিন্ত হয়ে রেনোর উঠে এলেন নিজের শোবার ঘরে। দরজার ভেতর থেকে চেপে বন্ধ করে দিয়ে বাতি জ্বালালেন। তারপর ওয়ার্ড্রোব খুলে নিউক্যাসল থেকে কিনে আনা প্যাকেটটা বের করে বিছানার ওপর রেখে খুললেন। একটা ইলেকট্রিক টর্চ, একজোড়া গার্টার, একজোড়া চোগা, একটা টুপি, ম্যাকিন্টাস বর্ষাতীত, একজোড়া খেলোয়াড়ের জ্যাকেট, যার একটার তুলনায় অপরটা বেশ বড়। নিজের পরনের পোশাক খুলে সেই জ্যাকেট দুটো পরে নিয়ে এঁটে নিলেন গার্টার। তারপর মাথার ওপর টুপিটা রেখে প্রায় ঢেকে নিলেন চোখটা। কাঁধ দুটো এখন বেশ চওড়া দেখাচ্ছে তার। আকৃতিতে অনেকটা বদলে গেছেন তিনি। খুশি হয়ে উঠল রেনোরের মন। পকেটে টর্চ, রুমাল, একজোড়া দস্তানা, চাবিগুলো আর একটা ছুরি ভরে নিয়ে আলোটা নিভিয়ে সন্তর্পণে ঘর থেকে বের হলেন তিনি। বেরিয়ে একবার কান পেতে শুনে নিলেন চারদিক। না, কোথাও কোনো শব্দ নেই, নড়াচড়াও নেই, নিশ্চুপ থমথমে। শোবার ঘরের দরজাটা বাইরে থেকে চাবি লাগিয়ে রেনোর চাবিটা ভরে নিলেন নিজের পকেটে। তারপর পায়ে পায়ে নিচতলায় নেমে অন্ধকারের মধ্যে চলে এলেন পিছনের দরজায়। দরজা খুলে বাইরে বেরিয়ে আবার দরজাটা বন্ধ করে সেই চাবিটাও রাখলেন নিজের পকেটে। এরপর ডায়নার সাইকেলটা নিয়ে পেছন দিক থেকে বের হয়ে এলেন সদর দরজার সামনে। দেউড়ির গেটে একটুক্ষণ দাঁড়িয়ে সাইকেলের আলোটা জ্বালিয়ে নিয়ে উঠে বসে নির্ভয়ে অন্ধকার ভেদ করে ছুটে চললেন সক্রেস ব্যাংকের দিকে।